আমি রয়েছি এই মুহূর্তে এসএসসির ধর্ণা মঞ্চে, যেখানে শিক্ষক এবং শিক্ষিকারা অবস্থান বিক্ষোভ করছেন, এবং এখানে রয়েছে ছাত্র নেতা, ছাত্র পরিষদের মেম্বার অরিন্দম গোস্বামী এবং দীপ্তরাজ চক্রবর্তী। আমি দুজনের সাথে একটু কথা বলবো। অরিন্দম, তুমি ধর্ণা মঞ্চে এসছো, প্রথমে অরিন্দমকে দিয়ে শুরু করছি। কি দেখলে, কি অবস্থা দেখছো? দেখো, দেখলাম এখানে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান সবাই বসে রয়েছে, আর সবারই চাকরি হারানোর যন্ত্রণাটা যে সমান এটাও আমরা উপলব্ধি করলাম আজকের দিনে দাঁড়িয়ে। এই যখন এরকম একটা ভেদাভেদের সময় চলে এসছে, তখন এই যে চাকরি হারানোর যন্ত্রণাটা সবার ক্ষেত্রেই মানুষ হিসেবে সমান, এইটা অন্তত এখানে যারা নেতা রয়েছেন আজকের দিনে দাঁড়িয়েও যারা এই সমস্ত ভাগগুলো করার চেষ্টা করছেন, তারা যদি আজকে এখানে একবার আসেন, তারা বুঝতে পারবেন যে এই চাকরি হারানোর যন্ত্রণা, রুটি রুজি ছিনিয়ে নেওয়ার যে যন্ত্রণা, এটা সবার ক্ষেত্রেই সমান। দীপ্তরাজ, আমি তোমাকে প্রশ্নটা করব যে অরিন্দম বলল যে এখানে একটা সব ধর্মের মানুষ বা বিনা ভেদাভেদে মানুষ বসে রয়েছেন, কিন্তু রাজ্য সরকার থেকে কিন্তু বারবারই কথা বলা হচ্ছে যে রাজ্য সরকার চাকরি দিতে চায়, কিন্তু বিরোধীদের চক্রান্তে চাকরি হচ্ছে না। তো কোথাও তোমরাও বিরোধী রয়েছো, তার মানে কোথাও কি তোমাদের সেই ষড়যন্ত্রের হাত রয়েছে? কি বলবে? না, এটা একদমই ঠিক না। মেন কথা, এদের ডিমান্ড হলো যে যোগ্যরা চাকরি পাক, ঠিক আছে। 6000 যে ক্যান্ডিডেট আছে, যা অযোগ্য, তাদের জন্য বাকিদের সবার চাকরি চলে গেল। রাজ্য সরকার একটা ওএমআর শিট বার করে রিভিউ করে সিদ্ধান্তে আসতে পারছেন না কারা যোগ্য বা কারা অযোগ্য। গত 1 বছর ধরে এখানে বিরোধীরা কি করতে পারে? এখানে কি বিরোধী কোন হাত থাকতে পারে? এটা তো কমপ্লিটলি রাজ্য সরকারের উপর ডিপেন্ডেন্ট, যে তারা কীভাবে রিভিউ করে যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থীদের বেছে নেবে, বেছে নিয়ে তাদের চাকরি ফেরত দেবে। এখানে সবাই যারা বসে আছে তারা কারোর না কারোর ফ্যামিলিতে কমসে কম কিছু না হলে 1-2 জনকার পেট চালায়। তাদের চাকরিটা চলে গেল, মানে কতজন মানুষ এখন ঘর ছাড়া বা না খেতে পেয়ে এই অবস্থায় বসবাস করছে। এর থেকে তো লজ্জাজনক ব্যাপারে কিছু হতে পারে না। অরিন্দম, তোমাকে আমি একটা প্রশ্ন করব যে এখানে যারা রয়েছেন, ওই আগে একটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল 7 নম্বর তালিকা অবধি বৈধ, তারপরে আমরা শুনলাম যে রাজ্য সরকারের তরফ থেকে যে রয়েছে সেখান থেকে বলা হয়েছে 3 নম্বর না 4 নম্বর তালিকা অবধি বৈধ। কোথাও কি বারবার মানে জেনে বুঝে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে বিলম্বিত হয় প্রসেসটা? কিভাবে দেখছো ব্যাপারটা? আসলে এই এসএসসিটা অবৈধ, আসলে এই সরকারটা অবৈধ। তোমার হ্যাঁ হতে পারে সরকারটা ভোটে নির্বাচিত হয়েছে, কিন্তু এদের যে কি বলবো, যে নৈতিকতার জায়গায় এরা দাঁড়িয়ে রয়েছে না, আজকে সরকারটা অবৈধ, আজকে এই এসএসসিটা পুরোপুরি অবৈধ। নইলে তুমি বলো সরকারের ভুলে সরকার ডিলে করেছে, সরকার এদের ডাকতে দেরি করেছে, আর এর দায় ছেলেমেয়েগুলো দিচ্ছে। হতে পারে এমনটা আমাদের আশঙ্কা যে প্রথম দিকেই হয়তো ওই যাদের কাছ থেকে পয়সা নিয়ে নেওয়া হয়েছিল, যাদের কাছে সরকারের কাউন্সিলর, সরকারের এমএলএ, এমপি এরা কমিটেড যে তোমাদের চাকরি দিতে আমরা বাধ্য, কারণ তোমাদের কাছ থেকে আমরা পয়সা নিয়েছি, সেই লোকগুলোকে হয়তো আগের যে সমস্ত প্যানেলগুলো, তাদের নামটা হয়তো আগের প্যানেলেই প্রকাশ করা হয়ে গেছে, তাদের ইন্টারভিউগুলো হয়তো আগে হয়ে গেছে, ওর জন্য এখন এই সমস্ত নাটক করতে ওরা বাধ্য হচ্ছে। কিছু করার নেই, যদি না হয় পরবর্তীকালে এমএলএ যারা রয়েছে, এমপি যারা রয়েছে, কাউন্সিলর যারা রয়েছে, তারা এদের হাতে মার খাবে। সেই মারের থেকে বাঁচতে এই সমস্ত কৌশল করতে হচ্ছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের, যারা সমাজ গড়ার কারিগর, সমাজের মেরুদণ্ডটাকে নাকি রিজু রাখার কাজটা যারা করেন, সেই মানুষগুলোকে এইভাবে বসে থাকতে হয়েছে। তাদের একদল যোগ্য হয়েও অযোগ্যর তকমা পাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, সরকার সবার বিরুদ্ধে বলছে, কিন্তু সরকারের নিজের যে প্রসিডিওরগত ফেলিওর, সেই ফেলিওরগুলো এরা তুলে ধরছে না। এটা আমাদের কাছে, এটা এই যারা শিক্ষক রয়েছেন তাদের কাছে, এবং সর্বোপরি সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কাছে এটা কিন্তু একটা লজ্জাজনক অবস্থা। দীপ্তরাজ, তুমি আইনের সঙ্গে যুক্ত, আমি একটা প্রশ্ন করব, কারণ আইনটা তুমি বোঝো। কোথাও কি এটা মনে হচ্ছে যে এসএসসি যখন সুপ্রিম কোর্টে বারবার বলা হচ্ছিল ওএমআর শিট দেওয়ার জন্য, তখন সরকার দিতে পারেনি, এবং তারপরেও একটা রিভিউ পিটিশনের কথা আমরা শুনছি, মানে এর সুরাহা তুমি কিভাবে দেখছো? মানে যদি একটু আইনের দিক থেকে যদি আমাদের একটু বুঝিয়ে বলো। দেখুন, ব্যাপারটা হলো সিম্পলি ওএমআর শিটটাকে রিভিউ করে ভালো করে দেখা যেত যে কারা যোগ্য বা কারা অযোগ্য, কিন্তু রাজ্য সরকার হ্যাভ ফেল্ড, ওরা ওএমআর শিট প্রডিউস করতে পারেনি, আর এটার জন্য রিভিউ হতে পারে না। এটার জন্য একটাই উপায়, যে একটা পিআইএল ফাইল করা হোক, ঠিক আছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আরেকবার, ওখানে কি জাজমেন্ট দেয়, ওর কেসের বেসিসে কি হয় না হয় সেটা পরের বিষয়। আগে একটা পিআইএল ফাইল করে কমসে কম এদেরকে একটা রিলিফ দেওয়া হোক, যে একটা পিআইএল অন্তত ফাইল হয়েছে, যেটা বেসিসে ওরাই এটা আশা দেখতে পারে।
থ্যাংক ইউ দীপ্তরাজ। আমাদের লড়াইটা শুধু আমাদের চাকরি বাঁচানোর স্বার্থে নয়, এরা যে সামাজিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে, আমাদের মান সম্মানের স্বার্থে।